ভাবি দুধ খাবো প্লিজ ভাবি, আমাকে একটু দুধ দাও। ভাবি আমাকে বললো বেশি কথা বলিস না, সরে দাঁড়া, আমাকে যেতে দে, আমি কিন্তু তোর ভাইয়াকে বলে দেবো। খাবার টেবিলে ভাইয়া আমাকে কষে থাপ্পড় দিল। ভাবি আমার পাশে দাঁড়ানো, মা গালে হাত দিয়ে অবাক হয়ে গেল। এত বড় একটা সান্ডাল ভাই এখনো তোমার ঘাড়ে বসে খাচ্ছে, তুমি কিছু বলো না কেন? ভাইয়া বললো থাক, ও তো পড়াশোনা করছে, পড়াশোনার ফাঁকে দু একটা টিউশনি করায়, তাতেই হচ্ছে। পড়াশোনা শেষ করে ভালো একটা জব খুঁজে নেবে। হ্যাঁ সবই তো হচ্ছে, তোমার টাকায় চলছে, তোমার খাচ্ছে, এভাবে আর কতদিন কি করবো বলো? ও তো আমার ছোট ভাই, আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? ভাইয়া ভাবির সাথে আমার বিষয় নিয়ে ঝগড়া করছে, আমি আড়াল থেকে সব কিছু শুনছিলাম। গতকালকে ভাবির কাছ থেকে 2000 টাকা চেয়েছিলাম বলে ভাবি ভাইয়ার সাথে ঝগড়া করছে, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন মিথ্যে কথা বলছে। আসলে ভাবি পছন্দ করে না ভাইয়া আমাকে টাকা দিই, ভাইয়া টাকা দিতে চাইলে ভাবি নানা ধরনের কথা বলে, তারপরও আমি কিছু মনে করি না। পরের দিন গ্রাম থেকে মা আসলো আমাদের গাভীর দুধ নিয়ে। ভাইয়া দুধ খেতে পছন্দ করে। বাড়িতে ঢোকা মাত্র ভাবি বলল, আম্মা আপনি গ্রাম থেকে আসলেন, একটা ভালো পোশাক পরে আসতে পারলেন না? আম্মা বলল, আমরা গ্রামের মানুষ, গ্রামের মানুষ যতই আধুনিক হবার চেষ্টা করি আমাদের দিয়ে হয় না। বৌমা এই নাও আমার গাভীর দুধ, আমার ছেলেদেরকে ভাত খাওয়ার পরে এক গ্লাস করে খেতে দেবে, ঠিক আছে বলে রবিউলকে ডাক দিল। রবিউল আসলো, মাকে জড়িয়ে ধরলো। তুমি কখন আসলে মা? এই তো বাবা এখন আসলাম, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা খুব ভালো আছি। ভাবি বলল, এই নাও দুধ, মা গ্রাম থেকে এনেছে, ভাত খাওয়ার সময় আমাকে একটু মনে করিয়ে দিও, না হলে আমার আবার মনে থাকে না, যাতে তোমার ভাইকে সহ একসাথে দুধ দিতে পারি। ঠিক আছে বলে দুধগুলো নিয়ে ফ্রিজে রেখে দিতে গেল। ভাবি কিছুক্ষণ পরে আমাকে আর ভাইয়াকে খাবার দিলেন। ভাবি পাশে দাঁড়িয়ে আছে, ভাইয়ার প্লেট থেকে মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে বলল, ছোট পড়াশোনার কি অবস্থা, কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া সমস্যা হবে কেন, তোমরা যেখানে আছো সেখানে সমস্যা হওয়ার কথাই আসে না। ভাইয়া আমি ঠিক করেছি হোস্টেলে উঠবো, ওখানে 3টা টিউশনিও পেয়েছি, কদিন ধরে ভাবছি তোমাদের বলবো, কিন্তু তোমরা রাগ করো কিনা সেজন্য আর বলতে পারিনি। ভাইয়া বলল, তাই নাকি? এটা তো ভালো কথা, তাহলে আমি তোর কলেজে কথা বলে দেবো, কোনো ধরনের সমস্যা হলে তো আমি আছি। আমি বুঝতে পারলাম ভাবি অনেক খুশি হয়েছে, আর ভাইয়াও বেঁচে যাবে ভাবির কথাগুলো শোনার থেকে। হঠাৎ আমার মনে পড়লো গ্রাম থেকে আনা দুধের কথা, তাই কথাটা কিভাবে বলি আমার মাথায় আসছে না। একবার মন চায় ভাবিকে বলবো, আরেকবার মন চায় বলবো না, তারপর সাহস করে বলেই ফেললাম, ভাবি দুধ খাবো। কথাটা বলতে দেরি ভাইয়া ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে পড়ালেখা শেখাচ্ছে এরকম বেয়াদবি করার জন্য? আমি গালে হাত দিয়ে কিছু না বলে ওখান থেকে উঠে চলে আসলাম। রুমে আসতে মা জড়িয়ে ধরে কান্না করে বলল, তুই কতটা সুখে আছিস আমি বুঝে গেছি, চল বাপ আমরা গ্রামে চলে যাই। মায়ের কথা শুনে আমার ভালো লাগলো, অন্তত তাদের ঘাড়ের বোঝা থেকে তো মুক্তি দিতে পারবো। খেয়ে থাকি না খেয়ে থাকি তা তো কেউ দেখবে না। আমাদের মা ছেলের কথা শুনে ভাবির কপাল যেন কুঁচকে গেল, মনে মনে বলল, এত বেহায়া নির্লজ্জ কেন? এত অপমান করার পরেও মা ছেলে এখনো বের হচ্ছে না বাড়ি থেকে। এমন সময় দরজায় কলিং বেলের আওয়াজ হলো। দরজা খুলতেই ভেতরে ঢুকলো ভাবির পুরনো এক বন্ধু, যে কিনা সব সময় বাসায় আসা যাওয়া করে। দুজন হাসাহাসি করে ভাবি তাকে নিয়ে রুমে ঢুকে গেল। আমরা মা ছেলে আড়াল থেকে সবকিছু দেখে রুমের সামনে আসলাম। মা আমাকে বলল, বাপরে তুই আমার সাথে চল, আমরা গ্রামে চলে যাই, শহরের বিল্ডিং গুলোতে এত রকমের বাটপারি আমি বাপের জন্মেও দেখিনি। রবিউল বলল, মা আমরা যদি এরকম চুপি চুপি এখান থেকে চলে যাই, ভাইয়া আসলে ভাবি আমাদের নামে বিভিন্ন মিথ্যে কথা বলে ভাইয়ার কাছে আমাদেরকে কালার করে দেবে, তাই আজকে রাত থাকতে হবে, ভাইয়া আসতে হয়তো রাত হতে পারে। ঠিক আছে বাবা তুই যেটা বুঝিস ওটাই কর। আমি আর দেরি না করে পকেট থেকে মোবাইলটা বের করে ভাইয়াকে ফোন করলাম। ভাইয়া তখন অফিসে ছিল। কল রিসিভ করতে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি এক মুহূর্তে বাড়িতে আসতে পারবে? ভাইয়া বলল, কেন কি হয়েছে, আমার কোনো অসুখ বিসুখ নাকি তোর ভাবির সাথে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করলি? না ভাইয়া আসলে আমি কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করার ছেলে নই, আমরা সবাই তোমার ভালো চাই। ভাবি এই মুহূর্তে বাইরের একটা পরপুরুষ নিয়ে রুমের মধ্যে আছে, তুমি যদি বলো আমি বাহির থেকে তালা বন্ধ করে রাখবো, যাতে তুমি এসে হাতে নাতে ধরতে পারো। এসব কি বলছিস? ভাবি তোমার সাথে কত বড় বাটপারি করছে স্বচক্ষে না দেখলে বুঝতে পারবে না। ঠিক আছে ফোন রাখ, আমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসছি। এই কথা বলে ফোন কেটে দিল রবিউল। এবার আস্তে আস্তে দরজার কাছে গিয়ে চাবি দিয়ে দরজার বাহির থেকে লক করে দিল। তারপর মা ছেলে দুজনে মেন দরজার কাছে অপেক্ষা করতে লাগলো। একটু পরে কলিং বেলের শব্দ হলো, সাথে সাথে রবিউল দরজা খুলে দিল। মা ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা তোকে আমি একটা কথা বলার জন্য এখানে থেকে গেছি, রবিউল আমাকে সবকিছু ফোনে বলেছে। মা বলল, ওই কথা নয়, গতকালকে যে তুই রবিউলকে থাপ্পড় মারলি, রবিউল আসলে বলেছিল আমি তোর জন্য গ্রাম থেকে আমাদের গাভীর দুধ এনেছিলাম। বৌমা বলেছিল ভাত খাওয়ার সময় মনে করিয়ে দিতে, তাই রবিউল মনে করিয়ে দেওয়ার সাথে সাথে তুই থাপ্পড় মেরে দিলি, আর কোনো কিছু জিজ্ঞেস না করে অফিসে চলে গেলি। বড় ছেলে বলল, আই সি, তাহলে এই কথা, আমাকে তো অন্যভাবে বুঝিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এখন যে লোকটা এখানে ঢুকেছে সে কোথায়? রবিউল বলল, ভাইয়া আমি ওরে বাহির থেকে তালা মেরে দিয়েছি। বড় ভাইয়া রবিউল এবং আম্মা দরজার কাছে গিয়ে চাবি খুলে ভেতরে ঢুকে দেখতে পেল তার বউ গভীর ঘুমে, পাশে কেউ নেই। ভাইয়া রুমের মধ্যে ঢুকে পুরো বাড়ি তন্ন তন্ন করে কাউকেই পেল না। ভাবি বলল, কি হয়েছে, কি খুঁজছো, আমাকে বলো। অনেক খোঁজাখুঁজির পর ভাইয়া মায়ের কাছে আসলো, পাশে থাকা রবিউলের গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, আমি তোকে অনেক ভালো মনে করতাম, আর মা তুমিও এরকম একটা নিষ্পাপ মেয়ের নামে মিথ্যে কথা বলতে পারলে? কোথায় বাইরের লোক, দেখাও আমাকে। মা মনে মনে ভাবলো, এটা কিভাবে সম্ভব, নিজের চোখে যা দেখলাম তা কিভাবে বিশ্বাস করি? ওদিকে বউ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, শাশুড়ি মা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। সম্মানিত দর্শক, তারা মা ছেলে কি আদৌ প্রমাণ করতে পারবে তাদের বৌমা দুশ্চরিত্রা? দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে লিখে জানান।